ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমাইল সরিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি বর্তমান সময়ে পোশাক শিল্পের রপ্তানিতে চ্যালেঞ্জ ও সম্ভাবনা। আর এই বিষয়ে কথা বলার জন্য রপ্তানি খাতের দুজন বিশেষ ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই পরিচয় করে দিচ্ছি কাজী ইফতেখার হোসেন, সিইও, টোটাল অ্যাপারেল সোর্সিং। আমাদের সাথে রয়েছে মোহাম্মদ শাহরিয়ার, প্রেসিডেন্ট, বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। শুরুতে কাজী ইফতেখার হোসেন, আপনি যেহেতু বাইং হাউস অ্যাসোসিয়েশনের সাথেও দীর্ঘ সময় ধরে জড়িত এবং আপনি আসলে এই সেক্টরের সাথে অনেকগুলো সাবজেক্ট নিয়ে কাজ করছেন, আপনার কাছে একটু জানতে চাই যে বর্তমান সময়ে আসলে ব্যবসায়ীরা কেমন আছে এবং এই রপ্তানি খাতের আসলে বর্তমান অবস্থা কী? বর্তমান সময়ে যদি আমরা খেয়াল করে দেখি, কিছুদিন আগে আমরা দেখেছি যে এই শিল্পে একটা অস্থিরতা বিরাজ করছিল। সেটা কি? শ্রমিক আন্দোলনের জন্য। কারণ এই সরকার আসার পরে সবাই দাবি দাবা নিয়ে উপস্থিত হয়েছে এবং সেই দাবি দাবার কারণে কিছুটা অস্থিরতা দেখা দিয়েছিল। কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন আপনারা যদি দেখতে থাকেন যে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে একটা জায়গায় পৌঁছে গেছে যে আমরা একটা সমঝোতায় আসতে পেরেছি এবং সেটা আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসতেছে। এটা উত্তরণের দিক। পাশাপাশি যে জিনিসটা আমরা দেখতে পেয়েছিলাম, সারা দুনিয়াতে রিসিশনের কারণে ব্যবসা খারাপ, মন্দা যাচ্ছিল, সেখান থেকে উত্তরণ ঘটছে। কারণ পৃথিবীতে যেই ইউরোপ এবং আমেরিকা, যেখানে আমরা সবচেয়ে বেশি এক্সপোর্ট করি, সেই জায়গাটায় ইনফ্লেশন কমে আসছে এবং কাস্টমাররা দিন দিন খরিদ করা বাড়াচ্ছে। পাশাপাশি আরও যে জিনিসটা হয়েছে, গত 3 বছর মন্দা যাওয়ার কারণে এই বছর আমরা দেখতেছি যে পারচেজিং পাওয়ারের যেই অবস্থা সেটা বেটার দিকে যাচ্ছে এবং আমরা যদি গত আপনার ক্রিসমাসের সেলস দেখি, সেটা অনেক ভালো সেলস ছিল এই বছর এবং সেইখান থেকে আমরা আশা করতে পারি যে আগামী দিন বাংলাদেশের জন্য ভালো হবে এবং বাংলাদেশ যদি যেইভাবে এগিয়ে যাচ্ছে সেটা যদি অবস্থানটা ধরে রাখতে পারে তাহলে আগামীতে ব্যবসার পসিবিলিটি অনেক বেশি। শাহরিয়ার, আপনি তো নিজেই আসলে ম্যানুফ্যাকচারিংয়ের সাথে জড়িত, তো এই সময় আমরা দেখি যে অনেক বেশি শ্রমিক আনরেস্ট ছিল, তারপরে অনেকগুলো পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে এবং নতুন নতুন পোশাক কারখানা তৈরি হওয়ার জন্য ইনভেস্টমেন্ট আনার জন্য অনেকে চেষ্টা করছে বা নতুন অনেকে এগিয়েও আসছে। তো সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে এই মুহূর্তে আপনারা যারা এই খাতের সাথে সংযুক্ত আছেন, আপনারা আসলে কেমন আছেন? বাংলাদেশে বর্তমান যে আপনার পরিস্থিতি, আপনার চেঞ্জেবল যে পরিস্থিতি আছে, পরিস্থিতি আমরা চেষ্টা করছি, আমাদের যারা ব্যবসায়ী আছে তারা চেষ্টা করছে হার্ড অ্যান্ড সোলভাবে আমাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো কাটিয়ে আমাদের ব্যবসাটাকে আপনার ব্যবসা বান্ধব করে এবং হলো আমাদের যে ফ্যাক্টরিগুলো আছে সেই ফ্যাক্টরিগুলোকে শ্রমিক মালিকদের সাথে আপনার সম্পর্ক উন্নয়ন করে আমরা হলো যে ব্যবসাটাকে আপনার মুভ ফরওয়ার্ড করা। আপনারা জানেন আপনার ওয়ার্ল্ড ট্রেডে এখন আমাদের যারা কম্পিটিটর আছে তারা আমেরিকান বাজার বা অন্যান্য যে বাজারগুলো আছে সেই বাজারগুলোয় তারা কিন্তু আপনার চাপের মুখে পড়বে বলে আমরা মনে করি। সেক্ষেত্রে আমাদের যে সম্ভাবনাটা তৈরি হয়েছে, সম্ভাবনাটা যদি আমাদের এই সেক্টরের জন্য আপনার এই পোশাক শিল্পের জন্য আপনার কাজে লাগানো যায়, আমার ল এনফোর্স বা অন্যান্য শ্রমিক আনরেস্ট যেটা আপনার এট দিস মোমেন্ট আমরা সমাধান করতে পেরেছি বলে মনে করি, এটা যদি আপনার স্থিতিশীল থাকে আমাদের দেশে যে আমাদের যে টার্গেট আছে, আমাদের এখন 47 মিলিয়ন থেকে আপনার $50 বিলিয়ন যে আমরা এখন আমাদের যে টার্গেট, তার ভিতরে আমাদের গভর্নমেন্ট যে টার্গেট আছে আপনার $100 বিলিয়ন স্বপ্ন, সেই স্বপ্নটা আপনার আস্তে আস্তে আপনার হলো যে বাস্তবায়ন হবে। আমাদের দেশের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো কাটিয়ে যদি আমরা একত্রভাবে কাজ করতে পারি, আমাদের সেক্টর পোশাক শিল্প আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। সেক্ষেত্রে আমরা কিছুদিন আগ পর্যন্ত আমরা দেখছিলাম যে আসলে যেহেতু আমেরিকাতে নতুন ট্রাম্প ক্ষমতায় এসছে এবং আমরা শুনতে পাচ্ছি যে ইউরোপ এবং আমেরিকার সম্পর্ক কিছুটা আরও বেশি ভালো হবে। যদি সেটি হয় তাহলে তো আসলে পোশাক শিল্পের বেশিরভাগ যারা আসলে বায়ার তারা তো ইউরোপ কেন্দ্রিক, তো সেই দিক থেকে যদি আসলে যুদ্ধ বন্ধ হয়ে যায় বা বায়ারদের আরও বেশি এদিক থেকে মাল নেওয়ার পরিস্থিতি তৈরি হয়, তাহলে আপনার কাছে কি মনে হয় যে এই পোশাক শিল্পের চাহিদা তো আরও বাড়বে? তো সেজন্য তো আমাদের যে পোশাক শিল্পগুলো বন্ধ হয়ে গেছে তার অনুপস্থিতিতে নতুন পোশাক শিল্পগুলোকে আরও বেশি চালু করতে হবে। সেই জায়গা থেকে কি যারা উদ্যোক্তা আছে তাদের সরকারি পৃষ্ঠপোষকতা দরকার যারা নতুন আসতে চাচ্ছে? আমরা যদি কিছুদিন আগের একটা জিনিস দেখি, সেটা হলো আমাদের বর্তমান যিনি উপদেষ্টা আছেন, উপদেষ্টা মহোদয় দাভোসে গিয়েছিলেন কিছুদিন আগে। উনি 47টা ইনভেস্টরের সঙ্গে মিটিং করেছেন। তার যদি অবস্থানটা দেখেন, কারণ যিনি আজকে এই গভর্নমেন্টকে লিড করতেছেন তিনি কিন্তু একজন আন্তর্জাতিকভাবে মানুষ, ঠিক আছে? বাংলাদেশে যদি গ্লোবাল স্ট্যান্ডার্ডের একজন মানুষ ধরা হয় সেটা কিন্তু ডক্টর ইউনূস।
সেটাকে মনে রাখতে হবে সবাইকে। এবং দাভোসে যেভাবে উনি আলোচনা করেছেন ব্যবসায়ীদের সঙ্গে, সেখানে অনেক বড় ব্যবসায়ীরা ছিলেন, সেখানে আলোচনাটা অনেক ফলপ্রসূ হয়েছে। এবং সেই আলোচনার প্রেক্ষিতে আমি বলতে পারি যে উনি যেভাবে ড্রাইভ করছেন আজকে, আপনারা যদি খেয়াল করে দেখেন, বিডাতে যাকে বসানো হয়েছে সে কিন্তু খুব কর্মযোগ্য মানুষ, এবং সেই ধরনের মানুষ যদি সব জায়গায় থাকে, আমি আশা করি যেটা আগাবে। এবং পাশাপাশি যেটা হবে সেটা হলো আমাদেরকে দেখতে হবে যে বাংলাদেশ একটা পরিস্থিতি থেকে উঠে এসছে, অনেক ফ্যাক্টরি বন্ধ হয়েছে, পাশাপাশি কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে, এবং আমি মনে করি যে ব্যাংক সেক্টরে যে অরাজকতাটা ছিল সেটা কমে আসতেছে। সেটাই একটা বড় উদ্যোগ নেওয়া হয়েছে যে ব্যাংক সেক্টরটা সঠিক হতে যাচ্ছে। যদি ব্যাংক সেক্টর প্রপারলি কাজ করে তাহলে ইনভেস্টমেন্টের জন্য কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। এবং আমি আরও যেটা বুঝি সেটা হলো, একটা রাষ্ট্র যখন ব্যবসা বান্ধব হয় এবং যিনি রাষ্ট্রটাকে পরিচালনা করতেছেন তিনি যেহেতু একটা বড় ব্যবসা নিয়ে চিন্তা করেন সারা দুনিয়াতে, এবং তার যে 3-0 পলিসিস সেখান থেকে যদি আমরা কিছু নিতে পারি তাহলে এই ব্যবসা অনেক বেশি আগানো সম্ভব হয় বলবো। সেই ক্ষেত্রে আমরা তো দেখেছি যে আসলে এই সরকার এসে আসলে চেষ্টা করছে যে ব্যবসায়ীদের জন্য অনেক বেশি সহযোগিতা দেওয়ার জন্য, কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু অতীতে ব্যাংকগুলো আসলে বেশ কিছু দুর্নীতি এবং করাপশনের সাথে জড়িয়ে যাওয়ার কারণে কিন্তু ফান্ডিংয়ের একটা সমস্যা তৈরি হয়েছে, এবং সেই প্রবলেমের একটা ভুক্তভোগী হচ্ছে এই পোশাক খাতের যারা উদ্যোক্তা আছে তারা বলছেন যে হাই ইন্টারেস্ট রেট হয়ে যাওয়ায় তারা ব্যবসা টিকিয়ে রাখা ডিফিকাল্ট হচ্ছে এবং তারা উইলফুল ডিফল্টার হয়ে যাচ্ছে, না চাইতেই তারা ডিফল্টার হয়ে যাচ্ছে। এমন একটা পরিস্থিতি থেকে কি আপনাদের কোনো দাবি আছে যে পোশাক শিল্প বা রপ্তানি খাতের উদ্যোক্তা যারা আছে তাদের জন্য প্রণোদনা বা অন্য কোনো উপায়ে যদি গভর্নমেন্ট ফ্যাসিলিটি দেয় তাহলে তারা টিকে থাকতে পারবে? এক্ষেত্রে আমি বলবো যেখানে আপনার শ্রমিক আনরেস্ট এবং আপনার আমাদের এই সেক্টরে যাদের আপনার বেশি সমস্যা হয়েছিল সেটা কিন্তু আপনার গুটি কয়েক আপনার হলো সে আপনার লোকের গুটি কয়েক ফ্যাক্টরি, নট আমাদের এই সেক্টরে যারা আপনার প্রায় আপনার 15,000 হলো সে ফ্যাক্টরি আছে, 15,000 ফ্যাক্টরির ভিতরে আপনার গুটি কয়েক আপনার ফ্যাক্টরি আপনার সমস্যাগুলো হয়েছে, রেস্ট অফ দ্য ফ্যাক্টরি কিন্তু আপনার সমস্যাটা হয়নি। আপনার যেখানেই আপনার সমস্যাগুলো হয়েছে দেখা যায় তার পাশের ফ্যাক্টরিগুলো আপনার ইফেক্ট হয়েছে আপনার এটার কারণে। ব্যাংকিং খাতে যে সমস্যাটা আজকে আপনার 16%, 16.5% ব্যাংক ইন্টারেস্ট, যেটা আপনার 9% ছিল। আপনার যখন কোনো আমাদের একজন উদ্যোক্তা আপনার 9% মাথায় রেখে আপনার বিনিয়োগ করেছে, সেটা আপনার যখন 16% হয় সে আপনি অটোমেটিক্যালি কিন্তু আপনার ব্যাংকক্রাফট হয়ে যাবে এবং তার সিএবি আপনার প্রবলেম হবে। সেক্ষেত্রে আপনার গভর্নমেন্টের কাছে এবং যারা নীতি নির্ধারণ মহল আছে তারা চাইলেই তো আপনার দ্রুত করতে পারবে না, তাদের কাছে হলো আশা যে আপনি এই সেক্টরকে বাঁচিয়ে রাখার জন্য এবং নতুন বিনিয়োগের জন্য আপনার হলো দোষের এই সেক্টরের জন্য স্পেশালি হলো দোষের কোনো কিছু করা দরকার, যেটা কেননা এটা আমরা বৈদেশিক মুদ্রা আহরণের প্রধান খাত হলো আপনার অ্যাপারেল ইন্ডাস্ট্রি। সেই অ্যাপারেল ইন্ডাস্ট্রি যদি বেঁচে থাকে তাহলে আমাদের দেশের আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ থেকে শুরু করে এর সাথে যারা আপনার জড়িত আছে তারা কিন্তু আপনার হলো দোষের আপনার কর্মযোগ্যতা আরও বাড়বে, এবং ডে বাই ডে আমাদের যে উন্নয়নমূলক যে কর্মকাণ্ড আছে সে কর্মকাণ্ডতে আমরা হলো সে ভূমিকা রাখতে পারবো, এবং আমাদের দেশে যে বেকারত্বের হার আছে সে বেকারত্বের হারটা কিন্তু আপনার হলো দিনে দিনে আপনার কমে আসবে, এবং ইন্টারন্যাশনালি আপনার বিনিয়োগ যেটা আপনার হলো বাড়ানোর জন্য চেষ্টা করছে, সেটার জন্য আমাদের এই সেক্টর বর্তমানে যে আমরা যারা আছি সেই সেক্টর যদি আপনি স্থিতিশীল থাকে এবং ভালো থাকে তখন আপনার বাহিরে যে যারা আপনার বিনিয়োগকারী আছে তারা কিন্তু আপনার অনায়াসে আমাদের দেশে আসবে, এবং আমাদের যে আপনার ওয়ার্ল্ড ওয়ারের যেটা আপনার থেমে যাচ্ছে এবং চাহিদা বাড়ছে সে বাহিরে আমাদের যে সুযোগটা আপনার জানেন চায়নার সাথে আমেরিকার একটা সমস্যা আপনার দীর্ঘদিন যাবত আছে, সেটা আপনার এখন আরও ঘনীভূত হচ্ছে। আমাদের ক্ষেত্রে চায়নার এবং আপনার ডাইভার্সিফাই প্রোডাক্ট যেগুলো আমরা করি সেগুলোর ক্ষেত্রে আমাদের দেশে আপনার সুযোগ তৈরি হচ্ছে, এই সুযোগটা আমাদের হলো দেশে আমাদের লুফে নেওয়া উচিত, এবং আমাদের এই সেক্টরকে আপনার প্রণোদনা বলেন বা আপনার হলো আপনার লো ইন্টারেস্ট বলেন এগুলো আপনার হলো সে দিয়ে আমাদের কিন্তু হলো দেশের আমাদের এই সেক্টরকে বাঁচিয়ে রাখতে হবে। এবং জানেন আপনার সামনের যে মৌসুমটা আছে সেটা কিন্তু আপনার হলো দেশে গরমের মৌসুম, সেই জায়গায় হলো যে ইলেকট্রিসিটি নিয়ে আপনার হলো যে এখনই কথা হচ্ছে যে ইলেকট্রিসিটি আপনার অনেক বড় একটা গ্যাপ হবে, সে আমি বলবো যে আপনার যারা শুধু আপনার এই সেক্টর না রপ্তানিমুখী যত সেক্টর আছে সেই সেক্টরে যদি আপনি নিরবিচ্ছিন্নভাবে এবং ইউটিলিটিটা দেওয়া যায় এবং অন্যান্য যে সমস্যাগুলো আপনার আছে আপনার যদি কমিয়ে আনার চেষ্টা করা হয় তাহলে আপনার বৈদেশিক মুদ্রা আহরণে আমাদের সেক্টরটা আপনার আরও কাজ করতে পারবে এবং আমরা বিশ্ববাজারে আমাদের ভূমিকা আগের থেকে আপনার বেশি রাখতে পারবো। কিন্তু উনি আসলে যেভাবে বলছেন বিষয়টা তো আসলে এত সহজ না, কারণ যেহেতু আমাদের ওভারঅল ফান্ড ক্রাইসিস অনেক বেশি, তো উদ্যোক্তাদের জন্য তো আলাদা অনেক কিছু করতে গেলে তখন তো গভর্নমেন্টের ফান্ড দরকার।
সো সেই জায়গা থেকে আমরা দেখছি যে অনেক পলিসি নেওয়া হচ্ছে, কিন্তু ফান্ডটা তো রাতারাতি আসলে কালেক্ট করা সম্ভব না। সেই জায়গা থেকে কি, যেহেতু প্রধান উপদেষ্টা অনেক বেশি ডাইনামিক, আপনার কাছে কি মনে হয় যে ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসা বা বিদেশি অনেক দাতা সংস্থা আছে যারা এই ধরনের চিফ লেবারদেরকে যদি সহযোগিতা করতে যায় বা বিভিন্ন গ্র্যান্ট দিতে চায়, তারা এই পোশাক শিল্পের প্রতি আলাদাভাবে নজর দিতে পারে বা রপ্তানি খাতের দিকে নজর দিতে পারে? এই জন্য কি কোনো সরকার কর্তৃক পলিসি দরকার, বা তাদের কি এরকম ফরেন ইনভেস্টরদেরকে দেশে এনে তাদের সাথে বসে পলিসি মেকিং এ কোনো সহযোগিতার প্রয়োজন আছে কিনা? একটা জিনিস বুঝতে চেষ্টা করি, সেটা হলো বাংলাদেশ এমন একটা দেশ, এতগুলো ব্যাংক থাকার পরে কিন্তু ইনভেস্টমেন্ট ব্যাংক নেই। বাংলাদেশে আপনি দেখবেন ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক নেই। পৃথিবীর সমস্ত দেশে কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রি করার জন্য ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক আছে। আমরা একমাত্র দেশ যেখানে কমার্শিয়াল ব্যাংকগুলো ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে লোন দেয়। সে কিন্তু মানুষ থেকে আপনার টাকা নিচ্ছে, যে টাকাটা সে ব্যবসায় ইনভেস্ট করতেছে, কিন্তু শর্ট টার্মের জন্য সে টাকা নিচ্ছে। এখন লং টার্মে সে ইন্ডাস্ট্রিকে ইনভেস্ট করছে, যার কারণে ইন্টারেস্ট রেট বাড়ছে। পাশাপাশি আমরা যদি খেয়াল করে দেখি, গত 15 বছরে যে অরাজকতা হয়েছে অর্থনৈতিক খাতে, সেটার জন্য আজকে সাফারার ব্যাংকগুলো, ঠিক আছে, আমরা সবাই জানি সেখানে কি ঘটনা ঘটেছে। সেই ঘটনার কারণেই আজকে এই পলিসিতে নিতে হয়েছে, কিচ্ছুতা সাধন করতে হচ্ছে। সেই কারণে ইন্টারেস্ট বেড়ে গেছে। এবং যেহেতু আমরা জানি যে এই কাজগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল মনিটরিং যারা থাকেন, IMF এখানে ইন্টারফেয়ার করার কারণেও কিন্তু এই জিনিসগুলো বাড়ে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে আমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাই, শ্রীলঙ্কানটা কিন্তু সেই জায়গা থেকে উঠে এসছে। আমাদের পাশাপাশি দেশ, কিন্তু আমরা এটা দেখলাম কিভাবে তারা উঠে আসলো। সেই পলিসিটা আমাকে যেতে হবে, সেখানে কিভাবে করেছে তারা। পলিসি নিয়ে শুনবো, আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। আপনি বলছিলেন যে নতুন পলিসি দরকার। আমাদেরকে নতুন পলিসি কি, আমরা যদি দেখি পাশাপাশি উন্নয়নশীল দেশ কি, তো আমি দেখবো। কারণ আমি যেহেতু উন্নয়নশীল, আমাকে আগামী দিনে গ্র্যাজুয়েশন করতে হবে, তাহলে সেখানে আমি কিভাবে যাব? সেই যাওয়ার জন্য তো আমাকে সেই পরিস্থিতিটা তৈরি করতে হবে। তারা করবে কারা? আজকে কিন্তু আমরা যদি দেখতে পাই যে বাংলাদেশ ব্যাংকের যে বর্তমান গভর্নর আছেন, তিনি কিন্তু IMF একসময় ছিলেন। তিনি জানেন কিভাবে এটাকে কাজে লাগাতে হবে। আমি মনে করি তাকে এগিয়ে আসা উচিত, পলিসি সাপোর্ট দেওয়া উচিত এই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য। পাশাপাশি সমস্ত এক্সপোর্ট সেক্টরকে বাঁচাতে হবে, এবং সেটা কিন্তু ইনসেন্টিভ দিয়ে নয়। কারণ আগামী দিনে ইনসেন্টিভ থাকবে না, যেহেতু আপনি গ্র্যাজুয়েশন করবেন। তাহলে আপনি কিভাবে এই মোকাবিলা করবেন? সেই মোকাবিলা করার জন্য ব্যবস্থা নিতে হবে। যেহেতু ডক্টর ইউনূস ইজ এ ওয়েল নোন পারসন, তার পক্ষে এই কাজটা করা সম্ভব। উনি যদি ধরেন আজকে যারা পৃথিবীর প্রথম 10টা কোম্পানি আছে, তার সঙ্গে ওনার বসার কোনো সমস্যা নেই, যেটা অতীতে ছিল। উনি তাদের সিইওদের সঙ্গে বসতে পারেন, তাদের সঙ্গে কথা বলতে পারেন। শুধু ইনভেস্টমেন্ট না, তিনি যদি বলেন যে ওয়ালমার্টের মতো কোম্পানি বা বড় বড় যারা 10 জন বড় রিটেলার আছেন, তাদেরকে যদি বলেন যে বাংলাদেশে তুমি ইনভেস্টমেন্ট করো, আমি মনে করি তিনি ইনভেস্টমেন্ট আনতে পারেন, এবং সেই ইনভেস্টমেন্ট দিয়ে বাংলাদেশের এই সেক্টর দাঁড়াতে পারে। কারণ উৎপাদন ছাড়া পৃথিবীতে আর কোনো জিনিস নেই। কারণ একটা জিনিস সবাই দেখেছেন যে চায়না ইজ এ সারা দুনিয়ার উৎপাদনের কেন্দ্র, সেখান থেকে সবাই ডাইভার্ট হতে চাচ্ছে। তাহলে বাংলাদেশ একটা প্লেস যেখানে ডাইভার্ট হতে পারে, এবং আমরা কিন্তু গত 40 বছর এই ব্যবসাটার সঙ্গে জড়িত, যার কারণে আমরা কিন্তু ইকুইপড হয়েছে এই ব্যবসাটার ব্যাপারে। তাহলে আমাদের জন্য একটা সম্ভাবনা আছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সেক্টর ডেভেলপমেন্টের জন্য ইন্ডিভিজুয়াল পলিসি দরকার, এবং এই মুহূর্তে বাইরের আসলে বড় বড় অর্গানাইজেশনগুলো আছে, তাদেরকে নিয়ে বায়ার সেলার ম্যাচ মেকিং প্রোগ্রামের মাধ্যমে আরও বেশি পলিসি নিয়ন্ত্রণে নিয়ে আসা, যাতে নতুন নতুন ইনভেস্টমেন্ট আসে এবং ফান্ডিং যে অপরচুনিটিগুলো সেগুলো যাতে দেশীয় উদ্যোক্তারা নিতে পারে এবং তারা কাজ করতে পারে। আপনার কাছে আমি জানতে চাই, রিসেন্টলি আমরা দেখেছি যে FBCCI উপদেষ্টা মহোদয়দের সাথে আলোচনা করেছেন এবং তারা একটি অনুষ্ঠান করেছেন, সেটি হচ্ছে জ্বালানি খাতের যে সমস্যা, সেখান থেকে ব্যবসায়ীরা কিভাবে উত্তরণ করতে পারবে। উপদেষ্টা মহোদয় একটি বিষয় জানিয়েছেন, যাতে যারা ব্যবসায়ী আছেন তারা যাতে নিজস্ব ভাবেই তাদের ইলেকট্রিসিটি উৎপাদন করতে পারে এবং সেখানেই যাতে তারা সেই কাজগুলো করতে পারে। সেজন্য তারা অনেকেই বলছেন যে ভোলায় যে গ্যাস আছে, সেই গ্যাস যেতে আপনি ইন্ডিভিজুয়ালি নিয়ে আসতে পারেন, সেটার জন্য কিন্তু পলিসি করছে। তো সেই জায়গা থেকে কি আপনারা যারা কাজ করছেন, আপনারা কি এরকম ইন্ডিভিজুয়াল চিন্তা করছেন যে আপনার অর্গানাইজেশনটাকে আপনি সাস্টেন করার জন্য আপনি গ্যাসের ব্যবস্থা করবেন, আপনি বিদ্যুতের ব্যবস্থা করবেন, সেটি আপনি আপনার প্রতিষ্ঠানকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য আপনি সেই ব্যবস্থা করবেন? এটি কি সম্ভব কিনা?
দেখেন আমাদের দেশে ব্যবসায়ী কিন্তু আপনার কয়েকটা ক্যাটাগরিতে আছে, কেউ কর্পোরেট করে, কেউ বড় করে, কেউ এসএমই করে। যারা আমাদের দেশে কিন্তু আপনার 60 থেকে 65% হলো যে এসএমই ইন্ডাস্ট্রি। এসএমই ইন্ডাস্ট্রি যে কখনো সম্ভব না যে ভোলা বা অন্য কোথাও থেকে আপনার নিজস্ব ওন সোর্সে আপনার হলো আপনার ইউটিলিটি ব্যবস্থা করে তার ইন্ডাস্ট্রি আপনার রান করবে। যারা বড় আছে তারা হয়তো পারবে। আপনার এখন আপনার অনেক সময় আপনার গ্রিন আপনার হলো দেশে ইউটিলিটির আপনার কথা বলা হয়, এনার্জির কথা বলা হয়। প্রতি ফ্যাক্টরিতে আপনি দেখবেন আপনার হলো যে সোলার সিস্টেম আপনার হলো যে ব্যবস্থা করা আছে। আমার ফ্যাক্টরি তো আমি হলো যে 1.3 মেগাওয়াটের আপনার সোলারের ব্যবস্থা করেছি। বাট এসএমই ইন্ডাস্ট্রি যারা আছে আপনার সলিউশনটা হওয়া দরকার এইভাবে, যেটা হলো যে সবার জন্য আপনার হলো সে ইউনিফর্ম মুডে আপনার থাকে। আমাদের একটা বড় প্রতিষ্ঠান যারা আছে তারা আপনার হলো সে ভোলা থেকে আপনার তরলকৃত আপনার গ্যাস নিয়ে আসলো এবং আপনার কাজ এনে তারা হলো যে তার ইন্ডাস্ট্রি চালালো। এটা তো আপনার অ্যাকচুয়ালি আপনার হলো হতে পারে না। একটা ইন্ডাস্ট্রি চালানোর জন্য যা যা দরকার সেটা আপনার এই পলিসিটা এবং আপনার লেভেল ফিলিং ফিল্ড আপনার তৈরি করে দেওয়া, তাহলে আপনি ইন্ডাস্ট্রি ইকুয়ালি আপনার সবাই আপনার কাজ করতে পারবে। আমি একা বা অন্য কেউ যাদের আপনার অর্থায়ন আপনার টাকা আছে তারা আপনার করতে পারবে, যারা আপনার এসএমই ইন্ডাস্ট্রি তারা করতে পারবে না, সেটা আপনার হতে পারে না। ভোলায় আমাদের অনেক গ্যাস আছে, সেটা যদি আপনার গভর্নমেন্ট আপনার যদি আপনার শিল্প মন্ত্রণালয় এটা হলো দেখাশোনা করে, আপনার ভোলার যে গ্যাসটা আছে সেটা যদি বাংলাদেশে আপনার অন্য অন্য সেক্টরে আপনার দেওয়ার আগে যদি আপনার শিল্প ইন্ডাস্ট্রিকে যদি আপনার দেওয়া হয় আপনার আরএমজি সেক্টরের জন্য, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার আরএমজি সেক্টরের মেইন আপনার ইউটিলিটি যে প্রবলেম, সেই ইউটিলিটি প্রবলেমটা আপনার থাকবে না। এবং ভোলায় আপনার অনেকে, আমি কিছুদিন আগে নিজেও আমি ভোলা গিয়েছিলাম, ভোলা দেখেছি আপনার ভোলা অনেক আপনার হলো দেশের অপরিকল্পিতভাবে আপনার ইন্ডাস্ট্রির জন্য আপনার জায়গা জমি আপনার অনেকে কিনে নিয়েছে এবং সেজন্য আপনার হলো তৈরি করার জন্য তাদের আমাদের কদিন পরেই আপনার কিন্তু পরিবেশ থেকে বলবে যে না তোমরা এই জায়গায় ফ্যাক্টরি করতে পারবে না। সেক্ষেত্রে ইকোনমিক জোন যেগুলো আছে আপনার জানি ইকোনমিক জোনেও আপনার অনেক সমস্যা আছে, তারা আপনার হলো নিরবিচ্ছিন্ন আপনার হলো সেই ইউটিলিটি আপনার দিতে পারছে না। ভোলা বা অন্যান্য যেসব সেক্টর আছে সেই সেক্টর কর্তৃক আপনার এই জোনগুলোয় যদি আপনার ইন্ডাস্ট্রির জন্য আপনার ইউটিলিটি আপনার ব্যবস্থাপনা রেখে এবং ইটিপির ব্যবস্থাপনা রেখে যদি আপনার ইন্ডাস্ট্রি করা যায় এবং গভর্নমেন্ট যদি আপনার লেভেল ফিলিং ফিল্ড আপনার এখানে তৈরি হয়, সেক্ষেত্রে হলো সেটা আপনার ভালো হবে। এবং এই সেক্টরে তো আমাদের অনেক উদ্যোক্তা তৈরি করা যায় গ্যাস কালেকশনের জন্য, এবং যদি ফরেন ইনভেস্টর আমরা নিয়ে আসতে পারি সেটার জন্য তো আমরা উদ্যোক্তাদের কাজে লাগিয়ে সেক্টর ভিত্তিক ডেভেলপমেন্ট করতে পারি। আপনার ডেভেলপমেন্ট করা যায়। যারা আপনার বড় আছে তারা আপনার নিয়ে আসলো, যারা আপনার ছোট আছে আপনার এই সেক্টরে আপনার বিনিয়োগটা বাড়িয়ে এবং হলো আপনার যারা আপনার ছোট ছোট ইন্ডাস্ট্রি আছে এবং বড় ইন্ডাস্ট্রি আছে তাদের মাঝখানে যদি আপনার হলো দেশের যে ব্যারিয়ারটা আছে সেই ব্যারিয়ারটা যদি কমানো যায় তাহলে আমাদের এই সেক্টরে আপনার হলো দেশের আরো উন্নতি হবে। আমরা দেখছি যে আসলে জিএসপি নিয়ে সবার একটা টেনশন আছে এই সেক্টরের সাথে যারা জড়িত আছে। তো আমরা তো 2026 সালের কথা বলছিলাম, এখন 2029 সালের কথা বলা হচ্ছে। তো এই দিক থেকে কি আপনারা যারা এই সেক্টরের সাথে জড়িত আছেন আপনারা কি জিএসপি প্লাস নিয়ে কিছু চিন্তা করছেন? এখন জিএসপি প্লাসে তো অনেকগুলা জিনিস আছে, মানবতা আছে, আপনাকে কিভাবে নির্বাচন করবেন তার ব্যবস্থা আছে, জিএসপি থেকে অনেক কথা আছে জিএসপি প্লাসের জন্য। সেটা নিয়ে চিন্তা করার আগে যিনি এই যে কিছুক্ষণ আগে যে কথাটা বললেন সেই কথাটা হলো আপনি যদি ক্লাস্টারিং না করেন তাহলে কিন্তু আপনি কোনো ইন্ডাস্ট্রিকে সার্ভাইভ করতে পারবেন না। একটা রাষ্ট্র কোনো অলিগার দিয়ে চলতে পারে না। এই যে কথাটা বলা হচ্ছে যে পার্সোনালি নেবেন, এটা হচ্ছে অলিগার সৃষ্টি করার জন্য করা হচ্ছে। এটা কোনোদিন ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে না। আপনাকে ক্লাস্টারিং করতে হবে, ইকোনমিক জোনকে সাকসেসফুল করতে হবে, তাহলে এটা ন্যাশনাল গ্রিড দিয়ে করতে পারেন। আজকের দুনিয়াটা নতুন জিনিস এসছে, হাইড্রোজেন দিয়ে কীভাবে ইলেকট্রিসিটি উৎপাদন করা যায়। আমাদের সামনে নতুন জিনিস দেখার জিনিস, ভারতে ট্রেন চালু হয়েছে হাইড্রোজেন দিয়ে। আপনাকে বুঝতে হবে সেটা কিন্তু নতুন ট্রেন্ড আসতেছে, আপনাকে নতুন ট্রেন্ডের কাছে যেতে হবে। আপনি পুরানো ধ্যান ধারণা নিয়ে চলবেন সেটা চলবে না, কারণ ইউরোপিয়ানরা এইবার যুদ্ধের পরে দেখলো যে রাশিয়ার উপর বেস করে তারা কিন্তু দেশ চালাতে পারবে না, তাই তারা নতুন একটা ব্যবস্থাপনা আনছে হাইড্রোজেন ব্যবস্থা। সেটা অনেক বেশি সাশ্রয়ী, গ্যাসের থেকেও সাশ্রয়ী। সেই জায়গায় আপনাকে যেতে হবে এবং সেটা পরিবেশ বান্ধব। এবং যেটা আপনি বললেন কিছুক্ষণ আগে যে আমরা কিভাবে উত্তরণ ঘটাবো আমাদের গ্র্যাজুয়েশনের পরে, আমরা যদি এখন থেকে সেটা শিখতে না শুরু করি তাহলে কিন্তু আমরা যেতে পারবো না। আমরা সবাই ইনসেন্টিভের কথা বলি, নিজেকে আমরা অনেক দিন ইনসেন্টিভ নিয়েছি, আমাদেরকে এখন রাষ্ট্রকে দেওয়ার সময় এসছে। সেটা যদি দিতে হয় তাহলে আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে সেই জায়গাটায়। আমাদের কোন কোন জায়গায় সমস্যা আছে সেটাকে আইডেন্টিফাই করে সেই জায়গায় কাজ করতে হবে। আসলে ইন্টার্ম গভর্নমেন্ট তো কাজ করছে, ইলেকশন আসতে এখনো সময় আছে। তো এই টাইমে আসলে যদি সরকার যে কাজগুলো করছে বা যে সংস্কারগুলো করছে সেই জায়গায় আপনাদের জন্য কি কি করলে আসলে আপনারা আরো বেশি রপ্তানি বাজারে ভালো করতে পারবেন? আমি প্রশ্ন যাওয়ার আগে আমি শুধু জিএসপি নিয়ে একটা কথা বলি। গভর্নমেন্ট কিন্তু এসে বলেছে আপনার ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট
যে আপনার আমাদের যে তথ্যগুলো ছিল তথ্যগুলো টোটালি কিন্তু আপনার ফলস তথ্য ছিল আপনার হলো দেশে জিএসপিতে প্লাসে আমাদের যাওয়ার জন্য উন্নতিশীল দেশে। আমি ব্যক্তিগতভাবে হলো দেশে বিগত 3 বছর যাবত হলো দেশে অনেক সেমিনার হয়েছে, সেমিনার আমি বলেছি আমরা এখন ক্লাস 5-এর একটা স্টুডেন্ট যদি আপনার হলো যে অনার্সে পরীক্ষা দেওয়ার জন্য বসাই দেন তাহলে কিন্তু আমি ফেল করব। সো আমাদের জিএসপি আপনার থাকবে না, আপনার হলো দেশে আমরা এলডিজি গ্রাজুয়েশন করব, আপনার এলডিজি গ্রাজুয়েশন করার মতো কান্ট্রি আমরা এখনো হইনি। আপনার এই পরবর্তীতে আপনার পরিস্থিতিতেও আমি হলো যে কয়েকটা সেমিনারে আমি বলেছি আমরা এলডিজি গ্রাজুয়েশনটা যদি পিছিয়ে দেওয়া যায় তাহলে আমাদের কান্ট্রির জন্য ভালো হবে। আপনার এটা গভর্নমেন্ট জানবে যে কীভাবে করা যায়। আর ইন্টারমিন গভর্নমেন্ট যে আপনার চেঞ্জ করতে আপনার সংস্কার করতেছে সেই সংস্কারে আপনার হলো তো সে অনেক জায়গায় আপনার পলিসি আমাদের অ্যাকচুয়ালি আমি বলবো একটা কথা, যখন যেখানে প্রয়োজন হয় আপনার ছোটো ছোটো একটা ইশারার মাধ্যমে আপনার হলো কাজ করা হয়, ফুল পলিসিগত আপনার হলো দোষে চেঞ্জ বা আপনার হলো দোষের এই সেক্টর নিয়ে কখনো চেঞ্জের কাজ করা হয়েছে বলে আমি জানি না। এখন সময় এসেছে আপনার এই আরএমজি সেক্টর এবং এক্সপোর্ট শিল্প, শুধু এটা না রপ্তানি শিল্প যেটা আছে সেটা নিয়ে যদি আপনার যৌথভাবে আপনার হলো যে প্রণয়ন কমিটি করা হয় এবং যদি কাজ করা হয় তাহলে আপনার একটা নীতি যদি থাকে সেই নীতি ফলো করে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা যৌথভাবে আপনার ছোট উদ্যোক্তা, বড় উদ্যোক্তা এবং মাঝারি উদ্যোক্তা যেটাই বলেন তারা সবাই কাজ করে আমাদের দেশের আপনার হলো বৈদেশিক মুদ্রা আহরণে এবং দেশকে আপনার হলো এস্টাবলিশড করার জন্য আমরা কাজ করতে পারবো। জি, রপ্তানি বাজারকে সামনের দিকে নিয়ে যেতে লং টার্ম কোনো প্ল্যানিং এর দরকার? অফকোর্স আপনি যদি লং টার্ম করেন, শর্ট টার্ম করেন, সব রকম পলিসিতে থাকবে, মিড টার্ম আপনাকে সব পলিসিতে যেতে হবে। যদি না যান রপ্তানি বাজার যেখানে দাঁড়িয়ে আছে, আমরা এখনও বলি আমাদের কিন্তু একটা রপ্তানি খাতে আছে, সেটার নাম হলো পোশাক শিল্প। আমরা কিন্তু ডাইভার্সিফাই করতে পারি নাই। কেন পারি নাই? কারণ আমরা সেইভাবে পলিসি আনি নাই। কিছুক্ষণ আগে যেটা বললাম আমরা যে আমরা গ্র্যাজুয়েশন হতে চাচ্ছি না। কেন চাচ্ছি না? যাতে আমরা এই বেনিফিটগুলো পাই। কিন্তু আমি কখন হেঁটে হেঁটে ওই জায়গাটায় যাব? আজকে কিন্তু মনে রাখতে হবে আমি কিন্তু 3.5 দশক ধরে এই ব্যবসা করছি। এখনও যদি আমি ছাত্র থাকি তাহলে হবে না, তো আমাকে কাজটা করতে হবে। কারণ আমরা এই কাজটা করতেই চাচ্ছি না কেউ। আমরা কাজটা করার জন্য আমরা যারা ব্যবসায়ী আছে আমরা যেমন দায়ী, তেমনিভাবে রাষ্ট্রের যারা পলিসি মেকার তারাও দায়ী। কারণ আমরা তাদের উপর সেইভাবে প্রেশার করতে পারি না। আপনি যদি দেখেন, আমরা যদি এফবিসিসিআইকে দেখি, আপনি এফবিসিসিআইয়ের কাছে যান, কোনো ইনফরমেশন তার কাছে নাই। আমাদের কোনো বিজনেসম্যান অর্গানাইজেশনের কাছে সেইভাবে কোনো ইনফরমেশন গ্যাদার করে না, কারণ আমরা সেই কাজগুলো করছি না, সেইভাবে রিসার্চ করছি না। আমাদেরকে একটা রিসার্চ সেন্টার করা দরকার, নিজেদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য পলিসি করা দরকার নিজেদের মধ্যে থেকে। আমরা যদি ভারতের ব্যবসায়ীদেরকে দেখি, তাদের সেমিনার যখন আমি যাই, আমি নিজের কাছে ছোট মনে করি নিজেকে যে আমরা সেই জায়গাটা সেইভাবে আগাতে পারি নাই, কারণ আমরা সেইভাবে কাজ করি না। আমাদের কাছে সেই ধরনের ডাটা নেই। কারণ একটা দেশ দাঁড়িয়ে থাকে ডাটার উপর বেস করে। যে কিছুক্ষণ আগে বললেন না যে ডাটা ভুল ছিল, ডাটা যদি ভুল থাকে তাহলে রাষ্ট্রকে আগাবেন কিভাবে? ডাটাকে ঠিক করতে হবে প্রথমে, সেখান থেকে আমরা আগাতে পারবো। আগামী দিনে বাংলাদেশ মানে ডাটার বাংলাদেশ। আগামীর বাংলাদেশে আসলে রপ্তানি বাজারকে এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশ সরকার আসলে ব্যবসায়ী খাতকে আরো ঢেলে সাজানোর জন্য অনেক সংস্কার করছে। সেখানে দীর্ঘমেয়াদী আপনাদের জন্য যদি পলিসি করে, সেটি হয়তো দীর্ঘমেয়াদী আরো সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং রপ্তানি খাত আরো বেশি এগিয়ে যাবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য। দর্শক, এই ছিল ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।